সকল ছাত্রছাত্রীকে আমার এই নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। তোমরা রয়েছো স্টাডি উইথ মিলনে। আজকে আমরা আলোচনা করব ভূগোলের একাদশ শ্রেণীর প্রাকৃতিক ভূগোলের কিছু অংশ। তোমরা প্রাকৃতিক ভূগোলে ইউনিট 2তে প্রাকৃতিক ভূগোলের ইউনিট 2তে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত তথ্য অরিজিন অফ আর্থ পেয়ে থাকবে। এই উৎপত্তি সংক্রান্ত তথ্য সাধারণত দুই প্রকারের হয়, একটা প্রাচীন বা ধ্রুপদী মতবাদ বা ক্লাসিক্যাল হাইপোথিসিস বলছে, প্রাচীন মতবাদ যাকে ক্লাসিক্যাল হাইপোথিসিস, একটা আধুনিক তত্ত্ব বা মতবাদ যাকে মডার্ন থিওরি বলছে। এই প্রাচীন মতবাদে অনেকগুলো মতবাদ রয়েছে, তাদের মধ্যে তোমাদের সিলেবাসে কান্টের গ্যাসীয় তত্ত্ব এবং জিন্স অ্যান্ড জেফ্রির জোয়ারি মতবাদ, কান্টের গ্যাসীয় মতবাদ, জিন্স অ্যান্ড জেফ্রির জোয়ারি মতবাদ রয়েছে। এছাড়াও যে তত্ত্বটি বহুবার আলোচিত হয় এবং পড়ানো হয় সেটা ল্যাপ্লাসের নীহারিকা মতবাদ। এটা তোমাদের সিলেবাসে নেই, তো এটা নিয়ে আমরা আলোচনা করব না। আধুনিক তত্ত্বে বিগ ব্যাং থিওরি, ঠিক আছে, এই বিগ ব্যাং থিওরি রয়েছে। এটা কে এই বিগ ব্যাং থিওরি কে দিয়েছিলেন? লেমাত্রে। তাহলে তোমাদের তিনটে থিওরি রয়েছে, কান্টের গ্যাসীয় মতবাদ, জিন্স অ্যান্ড জেফ্রির জোয়ারি মতবাদ এবং বিগ ব্যাং তত্ত্ব, যেটা হচ্ছে লেমাত্রে। তো চলো আজকের মূল আলোচনায় আসা যাক। আজকের মূল আলোচনা হচ্ছে কান্টের গ্যাসীয় মতবাদ। একে ইংলিশে বলছে গ্যাসিয়াস হাইপোথিসিস অফ ইমানুয়েল কান্ট। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কিন্তু এই ইংলিশ যে টার্মগুলো রয়েছে সেই টার্মগুলোতেও একটু লক্ষ্য দেবে, কারণ পরবর্তীকালে যারা ভূগোল নিয়ে পড়বে দেখবে তোমাদের ভূগোল বিষয়টা বাংলা মাধ্যমে না হয়ে ইংলিশ মিডিয়াম হয়ে যায়। তো সেক্ষেত্রে ইংলিশের ওয়ার্ডগুলো জেনে রাখলে ভালো হবে। আচ্ছা, তো ইমানুয়েল কান্ট কে ছিলেন সেই সম্পর্কে, ইমানুয়েল কান্ট ছিলেন আমাদের জার্মানির ভূগোলবিদ, ঠিক আছে। ইমানুয়েল কান্ট জার্মানির ভূগোলবিদ। তিনি যে তত্ত্বটি দিয়েছিলেন পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত, তার নাম হচ্ছে কান্টের গ্যাসীয় মতবাদ বা গ্যাসিয়াস হাইপোথিসিস অফ ইমানুয়েল কান্ট। তাহলে এই তত্ত্বে তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন আজ থেকে বহু কোটি বছর আগে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কতগুলি মেঘপুঞ্জ ছিল, এবং এখানে এই মেঘপুঞ্জে, তোমরা এই মেঘপুঞ্জ দেখতে পাচ্ছ, এই চিত্রে মেঘপুঞ্জ দেখতে পাচ্ছ। এই মেঘপুঞ্জের ভেতরে এই মেঘপুঞ্জ কী দিয়ে তৈরি ছিল? কিছু কঠিন পদার্থ দিয়ে তৈরি ছিল। তাহলে এই পদার্থগুলো কী ছিল? কঠিন পদার্থ ছিল। আচ্ছা, এই পদার্থগুলির নাম দিয়েছিল আদিম বস্তুকণা। আদিম বস্তুকণা, ইংলিশে বলা হয় একে প্রিমর্ডিয়াল ম্যাটার। এই বস্তুগুলোগুলো কি বলা হয়? প্রিমর্ডিয়াল ম্যাটার। তাহলে বহু কোটি বছর আগে মহাবিশ্ব, ধরো এই যে আমি চৌকো করে করেছি, এটাই ধরো মহাবিশ্ব। আচ্ছা, তোমরা দেখবে রাতের দিকে যদি পরিষ্কার আকাশ থাকে তাহলে দেখবে আকাশটা পুরো তারাই ভর্তি থাকে, তারা জ্বলজ্বল করে। তো তেমনভাবে এই চৌকো অংশটাকেই ধরে নাও আমাদের এই মহাবিশ্ব সেই আকাশ। সেই আকাশের মধ্যে কী রয়েছে? কিছু মেঘপুঞ্জ রয়েছে, এবং এই মেঘপুঞ্জে কিছু কঠিন বস্তুকণা রয়েছে। এই বস্তুকণাগুলির নাম কি? আদিম বস্তুকণা বা প্রিমর্ডিয়াল ম্যাটার। আচ্ছা, এই বস্তুকণাগুলো কেমন ছিল? কঠিন, এবং একটা অত্যন্ত শীতল ছিল। কেমন ছিল? অত্যন্ত শীতল বা ঠান্ডা। আচ্ছা, কেমন ঠান্ডা ছিল? কত ডিগ্রি তাপমাত্রা ছিল? বলছে -273 ডিগ্রি সি বা 0 ডিগ্রি কেলভিন, 0 কেলভিন তাপমাত্রা ছিল। এটা তোমরা জানো, এটাকে পরম উষ্ণতা বলা হয়। তোমরা ভৌতবিজ্ঞানে অবশ্যই পড়েছো ক্লাস 10-এ পরম উষ্ণতা। তাহলে এইরকম ঠান্ডা ছিল। এবার বলো, কোনো বস্তু যদি ঠান্ডা থাকে তাহলে সেটা কি গতিতে থাকবে? জমে থাকবে। জমে গেলে এটা গতিহীন ছিল। কেমন ছিল? গতিহীন, মানে এর কোনো গতি ছিল না। তাহলে আমরা জানলাম যে বহু কোটি বছর আগে মহাবিশ্বে কিছু মেঘপুঞ্জ দ্বারা পূর্ণ ছিল। এই যে মেঘপুঞ্জগুলো, এই মেঘপুঞ্জগুলোর ভেতরে কিছু কঠিন পদার্থ ছিল যার নাম হচ্ছে আদিম বস্তুকণা বা প্রিমর্ডিয়াল ম্যাটার। এবং এই কঠিন বস্তুকণাগুলি ছিল কেমন ছিল? অত্যন্ত শীতল বা ঠান্ডা ছিল, যার তাপমাত্রা -273 ডিগ্রি সি বা 0 কেলভিন। একে পরম উষ্ণতা বলছে। এই ঠান্ডা থাকার জন্য এই পদার্থগুলো কেমন ছিল? পদার্থগুলো ছিল গতিহীন, মানে এর ভেতরে কোনো গতি ছিল না।
পরবর্তীকালে দেখা গেল যে এই যে পদার্থগুলো দেখছো, এই পদার্থগুলোর মধ্যে কি হচ্ছে, পরস্পরকে আকর্ষণ করতে শুরু করলো। ধরো এই পদার্থটা এই পদার্থকে আকর্ষণ করতে শুরু করলো, এবং এই যে আকর্ষণ, একে বলা হয় মহাকর্ষ। তাহলে মহাকর্ষ কি জিনিসটা একটু বুঝবো। মহাকর্ষ কি, দাঁড়াও সেকেন্ড, তোমাদের নতুন পেজ নিয়ে নিই। হ্যাঁ, তাহলে ধরো মহাবিশ্বে যে কোনো দুটি বস্তু রয়েছে, ধরো এই একটা বস্তু, এই একটা বস্তু, তাহলে এর নাম দিলাম এ, এর নাম দিলাম বি। তাহলে এ বস্তুটা বিকে আকর্ষণ করছে এবং বি বস্তুটা একে আকর্ষণ করছে। তাহলে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে। এই যে আকর্ষণ ক্ষমতা, সেটা কি, এই আকর্ষণ ক্ষমতা বা বল, এই যে আকর্ষণ ক্ষমতা বা বল, এটা ভরের সঙ্গে সমানুপাতিক। ভরের সঙ্গে কেন সমানুপাতিক? এবং দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। জিনিসটা কি একটু ভালো করে বুঝি। ভরের সঙ্গে সমানুপাতিক মানে যার ভর যত বেশি সে তত বেশি আকর্ষণ করবে। ভর বাড়লে বল বাড়বে, ভর কমলে বল কমবে। এটাকে বলছে সরল সম্পর্ক। অন্যদিকে দূরত্বের যে বর্গ রয়েছে তার সঙ্গে ব্যস্তানুপাতিক। মানে কি, ধরো যে যত কাছে থাকবে, ধরো এই একটা বস্তু, এ একটা বস্তু, এরা পরস্পর কাছে আছে, এদের আকর্ষণ ক্ষমতা বা বল বেশি হবে। কিন্তু যদি অপরপক্ষে একটা বস্তু এখান থেকে দূরে থাকে অনেকটা, তাদের এদের আকর্ষণ ক্ষমতা অনেকটা কম হবে। তো বলছে এই আকর্ষণ ক্ষমতা বা বল, একে কি বলছে, আকর্ষণ ক্ষমতা বা বল। এটা কার উপর নির্ভর করছে? একটা হচ্ছে ভরের উপর নির্ভর করছে, একটা হচ্ছে দূরত্বের উপর। ভরের সঙ্গে সরল সম্পর্ক, দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্ত সম্পর্ক। এই সূত্রটাকে কি বলছে? এটাকে বলছে মহাকর্ষ সূত্র। মহাকর্ষ সূত্র। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা এই জিনিসটা দেখে রাখবে। অনেক সময় আমরা কি করি, দুজন স্টুডেন্ট রয়েছে, ধরো একে অপরকে হাত ধরে টানাটানি করি না অনেক সময়। তো সেই সময় কি হয়, দেখবো যার বল বেশি সে কি করে, অন্যজনকে নিজের দিকে টেনে নিয়ে চলে আসে। তাহলে ধরো এর বল বেশি, তাহলে এ কি করবে, বিটাকে একদম নিজের দিকে টেনে নিয়ে চলে আসবে, তাই তো? বিটাকে কি করবে, একদম টেনে নিয়ে চলে আসবে। আর যখন বিটা আসবে তখন এটার ওপর কি হবে, আছড়ে এসে পড়বে। আচ্ছা, কোনো বস্তু যখন অপর বস্তুর উপর আছড়ে পড়ে তখন কি হয়, সংঘর্ষের ফলে তাপ উৎপন্ন হবে। তাহলে এক্ষেত্রেও আমাদের সংঘর্ষ হবে এবং সেখানে তাপ উৎপন্ন হবে। তাহলে আমরা এই মহাকর্ষ, তাহলে আমরা প্রথম চিত্রে চলে আসি। তাহলে আমরা দেখলাম প্রথম অবস্থায় আমাদের পৃথিবীতে কিছু মেঘপুঞ্জ ছিল, তাতে কিছু কঠিন পদার্থ ছিল। কালক্রমে কী হলো, এই কঠিন পদার্থগুলোর মধ্যে একে অপরকে আকর্ষণ করতে শুরু করলো। যখনই আকর্ষণ করতে শুরু করলো, যেটা বড় পদার্থ ছিল বা ভর যার বেশি ছিল, সেই ছোটো পদার্থকে অনায়াসে নিজের দিকে টেনে নিল। এই ছোটো পদার্থ যখন বড় পদার্থের সঙ্গে এসে ধাক্কা লাগলো, সংঘর্ষ হলো, তখন সেখানে তাপ উৎপন্ন হলো। আর এই তাপের ফলে তাহলে কী হলো, তাপ উৎপন্ন হলো। আর এই যখন তাপ বাড়তে থাকলো, তাহলে এতক্ষণ ছিল ঠান্ডা, এবার কী হলো, তাপ উৎপন্ন হলো। তাপের ফলে কী হলো, এই কঠিন কণা কী হলো, গ্যাসে পরিণত হলো। ঠিক আছে, মনে থাকবে তো, কঠিন কণা গ্যাসে পরিণত হলো। আর যখন এই কঠিন কণাগুলো পুরোপুরি গ্যাসে পরিণত হলো, তখন এই মেঘপুঞ্জ পরস্পরের সঙ্গে মিলে গেল, পরস্পরের সঙ্গে পাশাপাশি এসে মিলে গিয়ে এরকম একটা বড় মেঘপুঞ্জের সৃষ্টি করলো, এবং এর নাম হয়ে গেল নীহারিকা। আচ্ছা, আর এই যেহেতু এই যে মহাকর্ষ কন্টিনিউয়াসলি চলতে থাকলো, মানে প্রতিনিয়ত চলার ফলে প্রতিনিয়ত তাপ উৎপন্ন হতে থাকলো, এবং তাপ উৎপন্ন হওয়ার ফলে এই যে বস্তুকণাগুলি যেটা গতিহীন ছিল, বর্তমানে গতি বাড়তে থাকলো, গতিযুক্ত হয়ে গেল, মানে আস্তে আস্তে বাড়তে থাকলো। এবার গতিযুক্ত হয়ে বস্তুগুলো কি হলো, যখন পরস্পর সঙ্গে হলো, লেগে একটা নীহারিকার সৃষ্টি হলো। কালক্রমে কী হলো, এই নীহারিকার মধ্যভাগটা ক্রমশ সংকুচিত হতে থাকলো, মানে কমতে থাকলো। আর এই যে পাশের যে অংশগুলো, মানে বাইরের যে অংশগুলো দেখছো, একে নিরক্ষীয় অংশ বলছে। এই নিরক্ষীয় অংশ আস্তে আস্তে বলয় আকারে এখান থেকে পৃথক হতে শুরু করলো, বলয় আকারে আস্তে আস্তে দূরে সরে যেতে পারলো। আচ্ছা, তাহলে এই নীহারিকার মধ্যভাগ পুরো কী হচ্ছে, সংকুচিত হচ্ছে, আর বাইরের অংশগুলো বলয় আকারে দূরে দূরে সরে যাচ্ছে ক্রমশ। এইভাবে ধীরে ধীরে সরে যাচ্ছে। পরবর্তীকালে এই যে সরে যাওয়া অংশগুলো, এই যে দেখতে পাচ্ছ, তাহলে নীহারেখার এই মিডিল অংশটা, নীহারেখার মধ্যভাগটা যেটা সংকুচিত হচ্ছিল, আর বাকি অংশগুলো বলয় আকারে সরে যাচ্ছিল।
পরবর্তীকালে এই যে বলয়গুলো সংকুচিত হয়ে বিভিন্ন গ্রহের, এই ধরো এই এখানে একটা গ্রহ, এখানে একটা গ্রহ, এখানে একটা গ্রহ সৃষ্টি হলো, এবং এখান থেকে গ্রহ এবং উপগ্রহের সৃষ্টি হলো, দিয়ে বর্তমানে এই যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি, সেই মিল্কি ওয়ে গ্যালাক্সির উৎপত্তি ঘটেছে। তাহলে এই হলো নীহারিকা মতবাদ। আচ্ছা, এবার প্রশ্ন হলো যে এই যে বলয়গুলো এইভাবে বেরিয়ে আসলো কেন? বলয়গুলো বেরিয়ে আসলো কারণ তারা হচ্ছে কেন্দ্র বহির্মুখী বল। এর নাম হচ্ছে কেন্দ্র বহির্মুখী বলের কারণে। এবার জিনিসটা কি কেন্দ্র বহির্মুখী বল? জিনিসটা কি একটু বুঝি। দেখো, ধরো কোনো বস্তু, ধরো আচ্ছা ছোটোবেলায় আমরা দেখেছি অনেকে এরকম সুতো বেঁধে, সুতোর এক পাশে আমাদের কোনো ভারী বস্তু বেঁধে সেটাকে আমরা ঘোরাতে থাকতাম, জোরে জোরে ঘোরাতে থাকতাম। ঘোরাতে থাকলে কি হবে, এই যে বস্তুর ওপর কেন্দ্র থেকে একটা বল কাজ করে, যাকে কেন্দ্রাতিক বল বলে, এবং বাইরের দিক থেকে একটা বল কাজ করে, যেটাকে বলে কেন্দ্র বহির্মুখী বল। ঠিক আছে? তো কি হয়, এটা যখন আমরা জোরে স্পিডে ঘোরাতে থাকবো তখন কি হবে, যে যখন স্পিড খুব বেড়ে যাবে, তখন এই বস্তুটি হঠাৎ করে দড়ি ছিঁড়ে বাইরে গিয়ে পড়বে। এই যে বাইরে গিয়ে পড়লো, এটাকে বলা হয় কেন্দ্র বহির্মুখী বল। কিসের জন্য পড়লো? কেন্দ্র বহির্মুখী বলের কারণে পড়লো। এটাকে বলো কেন্দ্র বহির্মুখী বল। কেন্দ্র বহির্মুখী বলের কারণে এটা বাইরে গিয়ে পড়লো। তেমনভাবে আমাদের এই যে নীহারিকার মধ্যের অংশটা তো সংকুচিত হচ্ছিল, কিন্তু বাইরের অংশগুলি কী হচ্ছিল, ক্রমশ লেয়ারের মতো এই যে এরকম একটা লেয়ার, একটা লেয়ার মতো ক্রমশ পরস্পর থেকে দূরে সরে যাচ্ছিল। এই যখন দূরে সরে যাচ্ছিল, এই লেয়ারগুলোই পরবর্তীকালে কি হলো, বাইরের দিকে বলের কারণে ছিটকে বাইরের দিকে বেরিয়ে আসলো, এবং বাইরের দিকে বেরিয়ে এসে এইভাবে বিভিন্ন এবং একত্রিত হয়ে বিভিন্ন গ্রহ ও উপগ্রহের সৃষ্টি হলো। তাহলে এই হচ্ছে মেন বিষয়বস্তু, এটাই হচ্ছে গ্যাসীয় মতবাদ। তাহলে বুঝতে পারলে গ্যাসীয় মতবাদটি সংক্ষেপে বলি, তাহলে বহু কোটি বছর আগে পৃথিবীতে যে মেঘপুঞ্জগুলো ছিল সেখানে কঠিন বস্তুকণা ছিল, তার নাম হচ্ছে আদিম বা প্রিমোডিয়াল ম্যাটার। এটা কেমন ছিল? এটা ছিল কঠিন, অত্যন্ত ঠান্ডা। কত ঠান্ডা? -273 বা 0 ডিগ্রি কেলভিন। এটা ছিল গতিহীন, ঠান্ডা থাকার জন্য। পরবর্তীকালে কি হলো, এই বস্তুকণাগুলি একে অপরকে কী করলো, আকর্ষণ করতে শুরু করলো। এর ফলে যে বস্তু বেশি ভারী সে হালকা বস্তুকে নিজের দিকে টানলো, তাদের মধ্যে পরস্পর সংঘর্ষ হলো, সংঘর্ষে তাপ উৎপন্ন হলো, তাপের কারণে কঠিন বস্তুকণা কিসে পরিণত হলো? গ্যাসে পরিণত হলো। আর গ্যাসই হওয়ার জন্য এই মেঘপুঞ্জগুলো পরস্পরের সঙ্গে মিলে গিয়ে একটা বড় মেঘপুঞ্জের সৃষ্টি হলো, যার নাম হলো নীহারিকা। নীহারিকায় কালক্রমে কী হলো, মিডিলের অংশটা সংকুচিত হলো, আর যে আমাদের নিরক্ষীয় অংশগুলো সেটা চারদিকে ধীরে ধীরে বলয় আকারে দূরে সরতে থাকলো, এবং এই দূরে সরতে থাকলো, এবং পরবর্তীকালে কেন্দ্র বহির্মুখী বলের কারণে এগুলো ছিটকে বাইরে বেরিয়ে গেলো, এবং বাইরে বেরিয়ে গিয়ে বিভিন্ন গ্রহ এবং উপগ্রহের সৃষ্টি হলো। তাহলে এটা হচ্ছে আমাদের গ্যাসীয় মতবাদ। ঠিক আছে স্টুডেন্টরা, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। চলো কিছু কোশ্চেন করে নেওয়া যায়। ও আচ্ছা, তার আগে ইমানুয়েল কান্টের একটু জিনিস বাকি থেকে গেছে ওনার সম্পর্কে। ইমানুয়েল কান্ট কে ছিলেন? ইমানুয়েল কান্ট ছিলেন জার্মান দার্শনিক, তোমাদের জেনে রাখা দরকার। ইমানুয়েল কান্ট ছিলেন জার্মান দার্শনিক। তিনি 1755 খ্রিস্টাব্দে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত এই যে তত্ত্বটি, মানে আমাদের গ্যাসীয় মতবাদ, ইউনিভার্সাল ন্যাচারাল হিস্ট্রি অ্যান্ড থিওরি অফ হ্যাভেন্স নামক গ্রন্থে দিয়েছিলেন। ঠিক আছে, এইটুকু ইনফরমেশন জানা প্রয়োজন। চলো এবার কিছু এমসিকিউ টাইপের করে নেওয়া যায়। যেমন প্রথম বলছে, ইমানুয়েল কান্ট কত সালে তার গ্যাসীয় অনুমান প্রকাশ করেন? দেখো এখনই বললাম 1755 খ্রিস্টাব্দে। আচ্ছা, কান্টের গ্যাসীয় অনুমানের ভিত্তি কী ছিল? তাহলে তিনি কোন ভিত্তিতেই গ্যাসীয় অনুমান করেছিলেন? তাহলে তার এই যে ভিত্তি সেটা ছিল আমাদের নিউটনের মহাকর্ষ সূত্র। এখনই তোমাদের মহাকর্ষ সূত্র বললাম যে মহাবিশ্বের প্রত্যেক বস্তু একে অপরকে আকর্ষণ করছে, একে বললাম মহাকর্ষ সূত্র। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো একটু প্রবলেম হচ্ছে হালকা। আচ্ছা 3 নম্বরে যদি দেখি, 3 নম্বরে দেখো 3 নম্বরে বলেছে কান্টের অনুমান অনুসারে সৌরজগতের উৎপত্তি শুরুতে মহাকাশে কী বিদ্যমান ছিল? তাহলে বললাম অত্যন্ত ঠান্ডা কঠিন বস্তুকণা ছিল। দেখো কঠিন শিলাখণ্ড উত্তর হবে। কঠিন শিলাখণ্ড না, ও আচ্ছা এর থেকে ভালো অপশান রয়েছে, সেটা হচ্ছে শীতল ও গতিহীন আদিম পদার্থকণা, যাকে প্রিমোডিয়াল ম্যাটার বলেছিলাম। তাহলে অপশান হবে গ,
প্রিমোডিয়াল ম্যাটার। আচ্ছা, কান্টের মতে কীভাবে এই আদিম পদার্থ কণাগুলি 4 নম্বরে দেখছি আমরা ঘূর্ণনে লিপ্ত ছিল। তাহলে কেমনভাবে ঘুরছিল? দেখো এখানে হচ্ছে মহাজাগতিক বিকিরণের প্রভাবে না, ভিন গ্রহীদের প্রভাবে না, অভিকর্ষ বলের টানে সংঘর্ষের মাধ্যমে। হ্যাঁ, এটা হবে অভিকর্ষ বলের প্রভাবে সংঘর্ষের মাধ্যমে, তাই না? এটা অপশন হবে গ। আচ্ছা, 5 নম্বরে চলে যাব। 5 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ 5 নম্বরে কি রয়েছে? 5 নম্বরে হচ্ছে কান্টের গ্যাসীয় অনুমানে পরবর্তীতে কার নীহারিকা অনুমান দ্বারা প্রভাবিত ছিল। তাহলে বললাম ল্যাপ্লাসের নীহারিকা অনুমান, এটা হবে গ অপশন। আচ্ছা, 6 নম্বর দেখো কান্টের অনুমানে সূর্য কিভাবে সৃষ্টি হয়েছিল। তাহলে সূর্যের উৎপত্তি কীভাবে হয়েছিল? দেখো মহাকাশে আগে থেকে সূর্য ছিল, তিনি কিন্তু কখনোই বলেন মহাকাশে আগে থেকে সূর্য ছিল। তিনি বলেছিলেন অবশিষ্ট কেন্দ্রীয় পুঞ্জটি কেন্দ্রে পরবর্তীতে সূর্যরূপে অবস্থান করে। বললাম না যে আমাদের নীহারিকার যে মধ্যভাগ ছিল সেটা আস্তে আস্তে সংকুচিত হলো এবং এই সংকুচিত অংশটাই পরবর্তীকালে সূর্যে পরিণত হয়েছিল। তাহলে এটা অপশন হবে খ। ঠিক আছে। আচ্ছা, 7 নম্বর দেখো কান্টের অনুমানের একটি প্রধান সমালোচনা কি ছিল? তিনি আদিম পদার্থের উৎস ব্যাখ্যা করতে পারেনি। অবশ্যই তিনি কখনোই আদিম পদার্থের উৎস ব্যাখ্যা করেনি। তিনি বলেছিলেন যে আদিম পদার্থ ছিল যেগুলো কঠিন এবং শীতল ছিল, গতিহীন ছিল। কান্টের অনুমানে গ্রহগুলি কীভাবে সৃষ্টি ছিল? তাহলে কীভাবে সৃষ্টি হয়েছিল? ছিটকে বেরিয়ে আসা বস্তুকণাগুলি একত্রিত ঘনীভূত ও সংকুচিত হয়ে গ্রহ সৃষ্টি হয়েছে। তাহলে মিডিলের যে অংশটা থাকলো সংকুচিত হলো সূর্যের, আর যেগুলো বলয় আকারে ছিল সেগুলো ছিটকে যখন বাইরের দিকে বেরিয়ে আসলো তখন বিভিন্ন গ্রহের উৎপত্তি ঘটেছিল। কান্টের অনুমানের আচ্ছা 9 নম্বর প্রশ্ন করে নেব আমরা যে কান্টের অনুমানের মূল ধারণা কি ছিল। তাহলে মূল ধারণা কি ছিল তার অনুমানের? প্রথম অপশন দেখো লেগে আছে মহাবিশ্ব একটি স্থির অবস্থা থেকে শুরু হয়েছিল, মহাবিশ্ব একটি গতিশীল প্রক্রিয়া দ্বারা গঠিত হয়েছিল, মহাবিশ্ব হঠাৎ করে সৃষ্টি হয়েছিল, মহাবিশ্ব সবসময় এরকম ছিল। দেখো সবসময় এরকম ছিল না, মহাবিশ্ব হঠাৎ করে সৃষ্টি হয়নি, মহাবিশ্ব একটি গতিশীল প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছে। বললাম না যে নীহারিকা ছিল, আস্তে আস্তে গতি আসলো, সেটা ছিটকে বাইরে বেরিয়ে গেল, তাহলে গতিশীল অবস্থার জন্য হয়েছে। আজকের শেষ প্রশ্ন 10 নম্বর, কোন শক্তি কান্টের অনুমানে পদার্থের ঘূর্ণনের গতি বাড়াতে সাহায্য করে? তাহলে কোন শক্তি ঘূর্ণন বাড়াতে সাহায্য করেছিল? সেটা হচ্ছে কেন্দ্রাতিক বল। এই যে একটা দড়ির উদাহরণ দিয়েছিলাম যে যখন আস্তে আস্তে ঘুরছিল তখন কেন্দ্রে একটা বল কাজ করলো, সেটা হচ্ছে কেন্দ্রাতিক বল। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ কমেন্টে জানিও যে কেমন লাগলো, আর লাইক আর সাবস্ক্রাইব পারলে করে দিও। থ্যাংক ইউ। আজকের মতো এখানেই সমাপ্ত। পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো।